আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি জানিয়ে দিই আপনাদেরকে যে 20 জানুয়ারি এই ডেটটা প্রচন্ড ভাবে নেট জগতে হাইলাইট হচ্ছে এবং আপনারা বলতে পারেন যে ট্রেন্ডিং এ চলছে। 20 জানুয়ারি এমন কিছু ঘটতে পারে, এমন কিছু হতে পারে যা বাংলাদেশের রাজনীতিতে একরকমের নতুনত্ব কিছু আনার এমন একটা কিন্তু পরিকল্পনা চলছে, মানে কিছু হতে পারে, এটা বিশ্লেষণ করছেন বেশ কিছু রাজনৈতিকবিদ, যেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। তার পাশাপাশি আমরা জানবো যে আমাদের ভারতে কিভাবে বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের প্রকোপ পড়েছে, যেখানে পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ছে একের পর এক জঙ্গি, যারা ভোট পর্যন্ত দিচ্ছে। সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি। শুরুতেই আমি আপনাদেরকে বলবো যে 20 জানুয়ারি এই ডেটটা প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে, যে ভাই কি হতে পারে এই ডেটে। জানিয়ে দিই আপনাদেরকে যে ডোনাল্ড ট্রাম্পের ফাইনালি অফিসিয়ালি সিংহাসনে বসার অপেক্ষায় ভারতও, কারণ বাংলাদেশের প্রতি ভারতের অবস্থান কি সেটা কিন্তু আমিও জানি না এবং আপনারাও এখনো ক্লিয়ার না, কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রীর দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম কিচ্ছু, মানে আমাদের বাংলাদেশের প্রতি অবস্থান কি, আমরা কি ইউনূস গভর্নমেন্টকে সাপোর্ট করছি নাকি আমরা শেখ হাসিনাকে সাপোর্ট করছি, এরকম কোনো রকম আপডেট আমাদের কাছে নেই। যেখানে এখনো পর্যন্ত ভারত ওপেন বলছে যে দিল্লিতেই আছে শেখ হাসিনা, এটাও কিন্তু বিশাল বড় ব্যাপার। দিল্লিতেই আছে শেখ হাসিনা, যে শেখ হাসিনাকে নিয়ে এত অশান্তি এত কিছু, অথচ বুক ফুলিয়ে বলা যে দিল্লিতেই আছে শেখ হাসিনা, এটা কোথাও না কোথাও বাংলাদেশকে আতঙ্কে রাখছে যে কোনো দিন শেখ হাসিনার ওয়াপসি হতে পারে। এবং এই খবরটা সামনে আসতে আরো বেশি ইন্টারেস্টিং তো তখন হয়ে গেল যখন জানা গেল 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন, যেখানে চেয়েছিলেন যে অজিত ডোভাল যাতে ঢাকাতে অ্যাটাক করে, এমনটাই খবর এবার ধীরে ধীরে সামনে আসছে, যেখানে আমাদের দেশ সংবাদ পত্রিকায় ডিটেলস দেওয়া আছে এবং বলা হচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের সেখানকার অবস্থান কি ছিল, সেখানকার সেনাবাহিনীর অবস্থান কি ছিল, তাদের মনোভাব কি ছিল, বা পরিস্থিতি কোন দিকে গেল যে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হলো। তখন জানা গেল যে পরিস্থিতি তো মোটামুটি পলিটিক্যাল দিক থেকে শেখ হাসিনা তো কন্ট্রোল করেই নিয়েছিলেন, কারণ যে রিজার্ভেশনকে নিয়ে আন্দোলন হয়েছিল সেটা তো শেখ হাসিনা মিটিয়ে নিয়েছিলেন। তারপর এতটা ভয়ঙ্কর কোন দিকে গেল বা কি হলো, এই সমস্ত বৃত্তান্ত জানা গেছে, যেখানে জানা গেছে যে অজিত ডোভালের কাছে হেল্প চেয়েছিলেন শেখ হাসিনা 5ই আগস্ট, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক কারণে সেটা করা হয়নি এবং বিমান পর্যন্ত চেয়েছিলেন যাতে পাঠানো হয় ভারত থেকে, কিন্তু ভারত সেটাও পাঠায়নি। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি কথা যে শেখ হাসিনা আজকে যে বেঁচে আছেন, প্রাণে মেরে ফেলা হয়নি, সেটার পেছনের কারণটাও রয়েছে ভারত। অর্থাৎ এই 20 জানুয়ারি ডেটটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যে ভারত এখনো পর্যন্ত ওপেন শেখ হাসিনাকে দিল্লিতে রেখেছেন, এটা বলছেন। এর মানে এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে ভারত চাইলে বলতেই পারতেন যে উনি আর দিল্লিতে নেই বা উনি কোথাও চলে গেছেন, যদি হাইড করে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকতো বা হয়তো বাংলাদেশ গভর্নমেন্টকে সাপোর্ট করার থাকতো। এটা পলিটিক্স বলছে। আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিই যে 4 আগস্ট শেখ হাসিনা তার রাষ্ট্রপতিকে ফোন করে, শাহাবুদ্দিনকে ফোন করে বলেছিলেন যে আপনি এমার্জেন্সি সিচুয়েশনের জন্য তৈরি থাকুন। তার পাশাপাশি তাদেরকে যে তৎকালীন এসএসএফ ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হোসেন এবং সেনাবাহিনী QMG জেনারেল মুজিব, এনারা ভারতের সেনা নিরাপত্তা কর্তৃপক্ষের সাথে নিজেরা কথা বলেছিলেন এবং তারাই 4 তারিখে ডিসাইড করে ফেলেছিলেন যে শেখ হাসিনাকে আমাদেরকে বাংলাদেশ থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু শেখ হাসিনা একদমই এই বিষয়ে রাজি ছিলেন না। তিনি এমার্জেন্সি ভাবে ফোন করেছিলেন রাষ্ট্রপতিকে এবং বলেছিলেন যে আপনি 5 তারিখে এমার্জেন্সি লাগানোর জন্য তৈরি থাকুন, কারণ তখনও পর্যন্ত শেখ হাসিনা ডিটারমাইন্ড ছিলেন যে আমি বাংলাদেশ ছেড়ে যাব না। যার মধ্যে এটাও জানা গেছে যে চুপচাপ একাধিকবার বাংলাদেশে বিভিন্ন রকম বিমানে, যে বিমানের নাম পর্যন্ত ওপেন করা হয়নি, সেই বিমানে করে অজিত ডোভাল বাংলাদেশে পর্যন্ত এসেছিলেন, যেখানে শেখ হাসিনার সাথে বৈঠক পর্যন্ত করেছেন। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে শেখ হাসিনার বেঁচে থাকার পেছনের কারণ এটাই, অজিত ডোভাল 5 তারিখে অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনার সাথে 2 বার ফোনে কথা বলেন এবং ভারতের সেনা প্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে টেলিফোনে বলে দিয়েছিলেন যে কোনোভাবেই যেন শেখ হাসিনার নিরাপত্তায় বিন্দু মাত্র যেন কোনো রকম হস্তক্ষেপ আমরা মেনে নেব না। শেখ হাসিনাকে সুস্থভাবে যাতে
কুর্মি টোলা বিমানবন্দর পর্যন্ত পৌঁছতেই হবে। এনিহাও সেটা আপনারা গাড়ি করে পারবেন নাকি হেলিকপ্টারে করে পারবেন আমার দেখার দরকার নেই। পরিষ্কার বার্তা দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধানকে যে শেখ হাসিনা যেন নিরাপত্তা রক্ষা করে তাকে যেন পৌঁছে দেওয়া হয় বিমানবন্দর পর্যন্ত। সেই কারণে জানিয়ে দিই আপনাদেরকে, গণভবন থেকে গাড়িতে করে পর্যন্ত যাওয়ার অবস্থায় ছিল না শেখ হাসিনা। তাকে কোনো রকম ভাবে পটিয়ে এবং হেলিকপ্টার, যেটার নাম ছিল MI-17 করে তাকে নিয়ে যাওয়া হয় কুর্মি টোলায়, যেখানে বিমান মানে আমেরিকান তৈরি বিমান যার নাম হচ্ছে C-130J, সেখানে শেখ হাসিনাকে তোলা হয়। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং তার সঙ্গে জেনারেল একজন অবসরপ্রাপ্ত যার নাম হচ্ছে তারিক সিদ্দিকী, তার ওয়াইফ এবং তার ছোট্ট একটি মেয়েকে নিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন এবং ইমিডিয়েটলি বর্ডার ছাড়ার জন্য তিনি ত্রিপুরা আগরতলা হয়ে ইউপিতে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামেন। সেখানে নিজে উপস্থিত ছিলেন অজিত ডোভাল এবং সেখান থেকে শেখ হাসিনাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তারপর পুরো বিষয়টা আপনারা জানেন। অর্থাৎ এখান থেকে এটা তো ক্লিয়ার হওয়াই যাচ্ছে যে ভারত কোনোভাবেই লুকোতে চায়নি, চাইলে লুকোতেই পারতো যে শেখ হাসিনাকে জানি না কোথায় গেছেন বা কি ব্যাপার, যদি শেখ হাসিনার বাংলাদেশে কামব্যাক করার কোনো চান্স না থাকতো। কিন্তু ইতিমধ্যে আপনারা এটাও দেখেছেন যে বারবার বাংলাদেশে একটা সিচুয়েশন তৈরি হওয়া, শেখ হাসিনা ফিরছে। এমনকি আমেরিকার কথা যদি আমরা গিয়ে থাকি তাহলে আমেরিকাতেও জো বাইডেন শেখ হাসিনাকে সাপোর্ট করেনি। পলিটিক্স এটাই দেখাচ্ছে আমাদেরকে, জো বাইডেন শেখ হাসিনাকে সাপোর্ট করেনি, ইউনুসকে তুলে এনে বসিয়েছেন। কারণ সেন্ট মার্টিন দ্বীপ একটা বিরাট বড় কারণ, যেখানে আরাকান আর্মির গুলামি, কিন্তু ভারতের কাছে আরাকান আর্মি গুলাম না, আরাকান আর্মি গুলাম হচ্ছেন চায়নার। তো ইউএস যদি ইন্টারফেয়ার না করে তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে আরাকান আর্মির মাধ্যমে চায়না ইন্টারফেয়ার করছে সেন্ট মার্টিন দ্বীপে, যেটা ইউএস ডেফিনেটলি চাইবে না। তো সেক্ষেত্রে পলিটিক্স দেখাচ্ছে, ভারতের অবস্থান ক্লিয়ার নেই, পলিটিক্স দেখাচ্ছে যে ট্রাম্প কি শেখ হাসিনাকে সাপোর্ট করতে পারে, শেখ হাসিনার কি কোন রকম রিটার্ন কামব্যাক বাংলাদেশে হতে পারে, কিছু কি পলিটিক্স এর মধ্যে রয়েছে। কারণ ভারতের দিক থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম স্টেটমেন্ট সামনে আসেনি। 20 জানুয়ারি ডেটটা এই কারণে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে ট্রাম্প যা ইলেকশন, অর্থাৎ এই আমেরিকার চেয়ারে বসা, আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যেটা গোটা বিশ্বে নিজের দাপট দেখায়। এখানে আমি ইকোনমি গ্রো করব, আমি এই গ্রো করব না, বিশ্বে আমার কতটা দাপট থাকবে এটা কে দেখায়। তো সেই জায়গায় ট্রাম্প কি করতে চলেছে, ট্রাম্প ভারত কি একসঙ্গে মিলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরাতে চায় কি না, পুরোটাই ডিসাইড করবে 20 জানুয়ারি। এতটা পর্যন্ত পলিটিক্স হচ্ছিল ঠিক ছিল, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা চলে যাওয়ার পর, ইউনুস গভর্নমেন্টের বসার পর, একটা কাঠপুতলি গভর্নমেন্টের আসার পর আমরা বারবার দেখেছি বাংলাদেশে মৌলবাদীদেরকে অ্যাক্টিভ হতে। এখন আমি যে ইনফরমেশন আপনাদেরকে দেব সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কান খুলে শোনার মতো ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি। যেখানে শেখ হাসিনা কি হবে, সেন্ট মার্টিন দ্বীপে কি হবে, চায়না দখল করবে না ভারত, না আরাকান আর্মি, না আমেরিকার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে জঙ্গি অ্যাক্টিভেট হওয়া, যা আমাদের দেশের মধ্যে হচ্ছে। স্লিপার সেলকে জাগিয়ে তোলা হচ্ছে, যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে যাকে বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন ক্যানিংকে মিনি পাকিস্তান, সেই ক্যানিং থেকে পাকিস্তানি জঙ্গির গ্রেফতার হওয়া, পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে পাকিস্তানি জঙ্গির গ্রেফতার হওয়া অনেকটাই মিনিংফুল। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই আমি, বাংলাদেশে আনসারুল্লাহ এবিটি অ্যাক্টিভ হয়েছে, জামাত অ্যাক্টিভ হয়েছে, তার পাশাপাশি লস্কর ই তৈবাও বলে জঙ্গি সংগঠনও অ্যাক্টিভ হয়েছে, যার সাথে যোগসূত্র পাওয়া গেছে এই ক্যানিং এর জঙ্গির, যার নাম হচ্ছে জাভেদ আহমদ মুন্সি আদপে, যাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা শুনে মাথা খারাপ হয়ে যাবে, এই জঙ্গি আইইডি অর্থাৎ যে কোনো বিস্ফোরক তৈরি করতে একদম তোখর, যে কোনো অত্যাধুনিক অস্ত্র চালাতে তোখর, এবং ইনি হচ্ছেন পাকিস্তানি ট্রেনিং প্রাপ্ত একজন জেহাদি, যাকে পাওয়া গেছে ক্যানিং এ, অর্থাৎ এখানকার ভোটার, ভোট দেন। ওকে, শুধু এখানেই নয়, আপনাদের এটাও জানা উচিত যে এই ব্যক্তির ভাই টার্গেট কি। টার্গেট ছিল এই জেহাদির যে রুট অ্যাক্টিভেট করা,
কেমন রুট অ্যাক্টিভেট করা? রুট অ্যাক্টিভেট করা হচ্ছে অস্ত্র পাচারের, এটা অপারেশনের অস্ত্র পাচার করা না, এটা হচ্ছে অস্ত্র পাচার করা, যেটা বাংলাদেশে ঢোকানোর একটা ইন্টেনশন ছিল, যেটা ছিল যে রুট অ্যাক্টিভেট করা। এনি হাও বাংলাদেশে যে গরমা গরম সিচুয়েশন রয়েছে, যা খারাপ মাহল রয়েছে, সেখানে যে কোনো ভাবে মৌলবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়া এবং ডিল ফাইনাল করে, ডিল করতে গেছিলেন তিনি, এবং রুট ম্যাপিং করছিলেন যে কিভাবে কোন রুটে অস্ত্রগুলোকে নিয়ে গিয়ে যাওয়া হবে, এবং এই মুহূর্তে তিনি একাই যাচ্ছিলেন ডিল ফাইনাল করতে। শুধু এখানেই শেষ নয়, ভারতের স্লিপার সেল আমার আপনাদের আশেপাশেই রয়েছে, হয়তো আমরা চিনি না, ভারতের স্লিপার সেল তাদেরকে অ্যাক্টিভেট করে তাদের হাতে অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়াটাই ছিল এই জেহাদির কাজ, এই জাভেদের কাজ। শুধু এখানেই নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে ইতিমধ্যে অলরেডি এই ব্যক্তি বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে অলরেডি যাতায়াত করেছেন, এবং ভারত এটাও লক্ষ্য করছে যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একের পর এক পাকিস্তানি জাহাজ আসছে, একের পর এক পাকিস্তানি জাহাজ আসছে। যথেষ্ট মিনিংফুল। শুধু এখানেই নয়, এই জাভেদ আমাদের ভারতের সাথে কেমন পশ্চিমবঙ্গের সাথে কেমন অতপ্রতভাবে জড়িত। এই ব্যক্তি 2011 সালে সুন্নি সংগঠনের নেতা শওকত শাহের খুনে জড়িত, জামিন পাওয়া একজন ব্যক্তি, যা ওপেন ঘুরে বেড়াচ্ছেন, এবং রাষ্ট্রদ্রোহিতার মতো মামলা রয়েছে এই ব্যক্তির এগেনস্টে। এখন আপাতত তিনি কাশ্মীর পুলিশের হাতে রয়েছেন, ধরা পড়েছেন, কিন্তু কতটা ডেঞ্জারাস যে রাষ্ট্রদ্রোহিতার মতো মামলা থাকার পরও তিনি বাইরে, বিকজ আমাদের দেশের লয়াররা তাকে বাইরে করতে পেরেছেন। তিনি মার্ডার কেসের মতো মামলা থাকার পরেও তিনি বাইরে, তার এত বড় আস্পর্ধা যে তিনি রুট অ্যাক্টিভ করছিলেন। শুধু এখানেই শেষ না, আমি এর থেকে ভয়ঙ্কর ইনফরমেশন আপনাদেরকে দেব, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে আমি দুদিন আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে চিকেন নেক এরিয়া অর্থাৎ শিলিগুড়ি করিডোরে অশান্তি করার, একটা ঝামেলা তৈরি করার চিন্তা ভাবনা চলছে, জেহাদ করার চিন্তা ভাবনা চলছে। যে ব্যক্তি ধরা পড়েছে তার সাথে যোগাযোগ পাওয়া গেছে বাংলাদেশের এবিটি জঙ্গি সংগঠনের। সেই ব্যক্তি সম্পর্কে শুনে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের, যে ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ সাদ রেড্ডি, যাকে কেরল থেকে অ্যারেস্ট করা হয়েছে। সেই ব্যক্তি ওরফে সাব শেখ, যিনি কান্দি মুর্শিদাবাদের, আমি কথা বলছি মুর্শিদাবাদের কান্দি এবং হরিহর পাড়া, এই দুটো বিধানসভারই ভোটার, অর্থাৎ ভারতের ভোটার তালিকায়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মুর্শিদাবাদের দুই বিধানসভা। এখানে আমি একদম ডিটেলস ডেপথে যাচ্ছি যে হরিহর পাড়া এবং কান্দি বিধানসভার ভোটার। কান খাড়া করুন কান্দির লোক, কান খাড়া করুন হরিহর পাড়ার লোক। এখানকার ভোটার হচ্ছেন এই মোহাম্মদ সাদ রেড্ডি ওরফে সাব শেখ, যিনি মাস্টার মাইন্ড ছিলেন ওই চিকেন নেক এরিয়াতে সন্ত্রাস ছড়ানোর এবং স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভেট করার। নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে আরো বড় খবর দিচ্ছি, সেটা হচ্ছে যে এই আব্বাস আলী, অর্থাৎ যিনি অ্যারেস্ট হয়েছেন, একজন জঙ্গি যিনি চালাতেন মাদ্রাসা, এবং মিনারুল শেখ যিনি পাম্প মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এনারা দুজনেই ভোটার হচ্ছেন মুর্শিদাবাদের। এনারা দুজনেই ভোটার হচ্ছেন মুর্শিদাবাদের, এবং তারা এখনো পর্যন্ত, গোয়েন্দারা এখনো পর্যন্ত তদন্ত চলছে যে এনাদেরকে কে ভোটার আই কার্ড দিয়েছে, কিভাবেই বা ভোটার আই কার্ড পেয়েছে। রাজ্যের ইন্টেলিজেন্স লেভেলের কথায় আমি গেলাম না, কিন্তু এই যে ভোটার তালিকায় নাম এবং কান্দি হরিহর পাড়া নাকের ডগায় ভোট দিতেন, আমি আপনাদেরকে কোয়েশ্চেন করতে চাই, জানতে চাই আপনাদের কাছে, কাকে ভোট দিতেন এনারা? কোন দলকে ভোট দিতেন এনারা? কমেন্টের মাধ্যমে জানান কাকে ভোট দিতেন এনারা। তার পাশাপাশি আমি এটাও বলতে চাই যে হোয়াট আ ডেমোক্রেসি, হোয়াট আ ডেমোক্রেসি। জঙ্গি যারা জেহাদ করবে বলে ঘুরে বেড়াচ্ছে গোটা ভারতে এবং সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, সেই জঙ্গিরা হচ্ছে ডেমোক্রেসি ডিসাইডার ফ্যাক্টর। তারা ডিসাইড করছে যে কে এমএলএ এমপি হবে, তারা ডিসাইড করছে কে সিএম হবে, তারা ডিসাইড করছে কে পিএম হবে। ভাবুন কতটা ভয়ঙ্কর সিচুয়েশন। এবং আমি এটাও বলতে চাই যে পার্টিকে তারা ভোট দিয়েছেন বা যে পার্টির সাথে জড়িত, আমি যতদূর জানি যে কোনো পার্টির সাথে যদি কোনো জঙ্গি সংগঠনের যোগসূত্র পাওয়া যায়, এরা জঙ্গি, এরা কাকে ভোট দিয়েছে, যদি যোগসূত্র পাওয়া যায় তাহলে সেই পার্টিকে ব্যান করে দেওয়া হয়, ব্যান করে দেওয়া হয়। এবং আমি চাই যে
রাজ্যের ইন্টেলিজেন্সের কথা তো বললামই না, বাট তারপরে আমি ভরসা রাখছি, আমি চাই যে তদন্ত সেই লেভেলে হোক যাতে জানা যায় যে এনারা কাকে ভোট দিয়েছেন এবং 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 কিভাবে এনাদের ভোটার আই কার্ড হয়েছে আর কতটা দ্রুত এনাদের ভোটার আই কার্ড হয়েছে, এবং এটা কিভাবে সম্ভব যে একজন ব্যক্তির দুটো বিধানসভায় নাম থাকা, ভোট দেওয়া, যারা এইবারও ভোট দিয়েছে, এটা কিভাবে সম্ভব সেটা তদন্ত হোক এবং সেই পার্টিকে ডেফিনেটলি ব্যান করা উচিত, ব্যান করা হোক। কারণ এই যে ভোট পলিটিক্স করে এই যে রাজ্যের মধ্যে একটা সন্ত্রাস ছড়ানো, আমি একটা কথা ক্লিয়ার কাটে বলে দিই যে এই জঙ্গিদের কিন্তু কোনো জাত হয় না, এরা বোম ফাটালে হিন্দুও মরবে মুসলমানও মরবে, এটা হচ্ছে ফ্যাক্ট। এনাদের টার্গেট সেট থাকে যে আমাদেরকে জায়গা দখল করতে হবে, এরিয়া দখল করতে হবে, আমাদেরকে এখানে সরিয়া কানুন লাগাতে হবে এবং তালিবানি শাসন স্টার্ট করতে হবে, আমাদেরকে আফগানির মতো করে চলতে হবে, আফগানিস্তানের মতো করে, বিকজ এটা টার্গেট সেট। এনাদের জেহাদে আইডেন্টিফাই করে মার্ডার হয় না, এনাদের জেহাদে হিন্দুও মরে মুসলমানও মরে, তাহলে এনাদের কোনো জাত হয় না, এটা তো ক্লিয়ার। কিন্তু এখন প্রশ্ন এটাই যে এনারা কাকে ভোট দিয়েছেন, কাকে? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি, যেখানে দেশ এখন চিন্তা করার কথা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এখানে ডিপ্লোমেসি কি চলছে, বাংলাদেশের রাজনীতিতে তাত্তাপালাট কি হচ্ছে, কোন কে বসছে, কি ঘটছে, এই সবের পাশাপাশি এখন আমাদের দেশের সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গ রেড লাইটে, পশ্চিমবঙ্গের জঙ্গি ধরা পড়ছে, সব পশ্চিমবঙ্গে কেন? কেরল থেকে যে ধরা পড়লো তার যোগসূত্র পশ্চিমবঙ্গের ভোটার বেরোলো। আমার তো সন্দেহ, আমার কাছে রিপোর্ট নেই, আসামে যে 5 জন ধরা পড়েছে তারাও হয়তো যোগসূত্র পশ্চিমবঙ্গ। কেন? অর্থাৎ বাংলাদেশের অশান্তি, তাদের সেখানকার জঙ্গি সংগঠন অ্যাক্টিভ হচ্ছে, আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে একের পর এক ক্যানিং থেকে শুরু করে মুর্শিদাবাদ, হরিহরপাড়া, কান্দি, প্রত্যেকটা জায়গায় দেখছি এক একটা জঙ্গি। এখন তো আমার সন্দেহ যে এই জঙ্গি সিস্টেমে ঢুকে নেই তো, এই জেহাদি সিস্টেমে ঢুকে নেই তো, এটা তো আমার বিরাট বড় কোয়েশ্চেন, যার অ্যান্সার অতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন।